গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে আমাদের আজকের নিবেদন নরেন্দ্রনাথ মিত্রের লেখা রূপান্তর। শ্রীপতির সংসার ত্যাগের কারণ সম্বন্ধে দুজনের মতভেদটাই প্রথম বছর কয়েক শাশুড়ি বউয়ের ঝগড়ার প্রধান স্থান দখল করেছিল। অন্য কোনো তুচ্ছ খুঁটিনাটি নিয়ে কথান্তর আরম্ভ হলেও কলহটা তুমুল হয়ে উঠত সেই পুরাতন এবং অপরিবর্তনীয় মতানৈক্যে। হেমাঙ্গিনী বলতেন, তোর জন্যই তো এমন হলো, দিনরাত কেবল খাই খাই দাও দাও করেই তো বাচ্চাকে তুই ভিটে ছাড়া করলি, না হলে এমন ভরা সংসার, এমন কচি কচি ছেলে মেয়ে ফেলে কেউ বিভাগী হয়ে পথে বেরোয়? এই কি তার বিভাগী হবার বয়স? পুত্রবধূ সরমা জবাব দিত, ঘর যে সে কার জন্যে ছেড়েছে সে কথা দেশশুদ্ধ লোক জানে। রাত দিন তো কেবল এই মন্ত্র দিয়েছ, বউয়ের এটা ভালো না, ওটা খারাপ, খাওয়ার জিনিস দেখলে জিভ দিয়ে জল পড়ে, পরপুরুষ দেখলে চোখের পলক পড়ে না। সতীন হয়েও যা মানুষের মুখ দিয়ে উচ্চারণ করতে পারে না, শাশুড়ি হয়ে তুমি তাই করেছ। ঘেন্নায় মরে যাই। এখন মন্ত্র জপ না কানে, মনের সাথে ঘর করো না ছেলে নিয়ে। আমি যদি তাকে ঘর ছাড়া করে থাকি, বেশ করেছি, উচিত করেছি। হেমাঙ্গিনী প্রতিবাদ করে বলতেন, এসব কথা আমি বলেছি? তোর নিজের মনে পাপ আছে, আর বদনাম দিচ্ছিস আমার নামে। হে ভগবান, হে আকাশের চন্দ্র সূর্য, তোমরাই সাক্ষী। সরমা এরপর একটু হাসত। থাক থাক, তাদের চেয়েও বড় সাক্ষী আছে আমার দুটো কান, তবু যদি নিজের কানে না শুনতাম। হেমাঙ্গিনী এক মুহূর্ত অবাক হয়ে পুত্রবধূর মুখের দিকে তাকিয়ে থাকতেন। ঝগড়ার মাঝখানে কণ্ঠকে নিচু পর্দায় নামিয়ে এমন মধুর করে একটু হাসবার অপূর্ব কৌশল শুধু যে তিনিই জানেন না তাই নয়, সরমা ছাড়া আর কাউকে এমন কৌশল অবলম্বন করতে তিনি দেখেননি। কিন্তু না দেখলে কি হবে, এটুকু তার বুঝতে বাকি থাকত না যে এই এক ফোঁটা হাসির কাছে তার সমস্ত ঝাঁঝালো কটুবাক্যই নিতান্ত জোলো এবং হাস্যকর হয়ে গেছে। কিন্তু দু একটি বছর ঘুরে আসতে না আসতেই ঝগড়ার বিষয়টা বদলাতে শুরু করল। শ্রীপতির কথা প্রায় ওঠেই না। সরমা আজকাল বলে, লজ্জা করা উচিত, আমার বাবা হাত তুলে দুমুঠো দেয় তবে এক সন্ধ্যা জোটে, এরপরও জোট বেঁধে ঝগড়া করতে আসতে আমি তো পারতুম না। একবার ভেবে দেখতুম এতখানি গলার জোর কার ভাতের জোরে। কথাগুলি হেমাঙ্গিনীর বুকে গিয়ে বাজে। এক মুহূর্ত তিনি যেন কথা খুঁজে পান না। তারপর আবার শুরু করেন, থাক, বড়লোক বাবার বড়াই আর করিস নে। মাস অন্তে পাঠায় তো 10টি টাকা, তাতে তোর আর তোর ছেলে মেয়েরই কুলোয় না, তা আবার অন্যে খাবে। কত বড় অন্তর, কত বড় বিবেচনা তোর বাপের। ও গল্প পাড়ায় গিয়ে করিস, আমার কাছে করতে আসিস না। আমি আমার স্বামী শ্বশুরের ভিটায় থাকি, তারা যা রেখে গেছেন তাতেই আমার চলে। তোর বাপের খরচ তুই খাস, আর কেউ তা বাঁ পায়েও ছোঁয় না। স্বামী শ্বশুরের সম্পত্তি হিসেবে বিঘা 3-4 ধানি জমি, বাড়ির লাগা একটা বাঁশঝাড় এদের আছে। ধান যা পাওয়া যায় তাতে মাত্র বছরের মাস 2-2.5 যায়, আর বাঁশঝাড়ের বাঁশ বিক্রি করেও সামান্য কিছু হয়। না হলে কেবল সরমার বাবা হীরালাল বোসের প্রেরিত 10টি টাকায় 4টি ছেলে মেয়ে এবং 2টি স্ত্রীলোকের চলবার কথা নয়। সরমাও তা বোঝে। সত্যি বলতে কি, সচ্ছল পিতা তার সম্বন্ধে যে এমন অবিবেচক এবং কৃপণ হবেন তা সে ধারণায় আনতে পারেনি। পাছে সে আরও টাকা দাবি করে, কিংবা ছেলে মেয়ে নিয়ে 2-4 মাস বাপের বাটিতে আসবার ইচ্ছা জানায়, সেই ভয়েই যে তার বাবা এই বছর কয়েকের মধ্যে একবার এসে খোঁজটি পর্যন্ত করেননি তা সে জানে। এর জন্যে বাপকেও সে ক্ষমা করে না। বাপের বাড়ির সম্পর্কে অন্য যে 2-1 আত্মীয় স্বজন আছে তাদের সঙ্গে কদাচিৎ দেখা সাক্ষাৎ কি চিঠিপত্রের বিনিময় হলে বাপের হৃদয়হীনতা সে নির্মমভাবেই সকলের কাছে প্রকাশ করতে থাকে। কিন্তু হেমাঙ্গিনীকে খোঁটা দেবার সময় এই 10 টাকাই 1000 টাকার কাজে আসে। আর এইসব কথা প্রায়ই তোলে খাওয়ার সময় সংসারের সমস্ত কাজকর্ম সেরে। সরমা ছেলে মেয়েদের নাইয়ে খাইয়ে দিয়ে বেলা 2-2:30 হেমাঙ্গিনী যখন হবিষ্য করতে বসবেন, সরমা যেন সেই সময়টার দিকে তাক করে থাকে।
এমন দিন খুব কমই যায় যেদিন ভাতের পাথরে হেমাঙ্গিনীর চোখের জল পড়ে না। সরমা নির্বিকারভাবে নিজের এই নির্মমতা উপভোগ করে। তার কথার ঝাঁঝে হেমাঙ্গিনীর মতো মানুষেরও যে চোখ দিয়ে জল বেরোয়, এ যেন সরমার এক পরম কৃতিত্ব। যে ক্রূর ভাগ্য তার সঙ্গে নিষ্ঠুর খেলা খেলেছে, তার প্রতিনিধি যেন সমস্ত একমাত্র হেমাঙ্গিনী। সমস্ত অন্যায়, সমস্ত অবিচারের প্রতিশোধ হেমাঙ্গিনীকে নির্যাতনের দ্বারাই যেন নিবৃত্ত হবে। আর যদি কোনো দোষ তার নাও থাকে, এই তো যথেষ্ট যে শ্রীপতিরই মা হেমাঙ্গিনী। যে শ্রীপতি 4টি শিশু সন্তান আর নিঃসহায় যুবতী স্ত্রীকে এমন করে ফেলে রেখে বেরিয়ে যেতে পারে। কি এমন পাপ করেছে সরমা যে তার জীবন এমন করে ব্যর্থ হয়ে গেল? এই প্রশ্নের জবাব যেভাবেই হোক শ্রীপতির মা হেমাঙ্গিনীর কাছ থেকেই সরমা আদায় করে ছাড়বে, কেননা শ্রীপতিকে জিজ্ঞেস করে এর কোনো উত্তর মেলেনি। সম্পর্কিত এক দেবরকে সঙ্গে করে শ্রীপতির আশ্রম পর্যন্ত সরমা ধাওয়া করেছিল। স্বামীর সহস্র বাধা সত্ত্বেও তার পায়ের উপর মুখ রেখে সরমা জিজ্ঞেস করেছিল, সত্যি করে আমার গা ছুঁয়ে বলো, কি দোষে তুমি ঘর ছাড়লে? কি দোষ দেখলে তুমি আমার? মাথা মুড়ে কষায় বস্ত্র পরে শ্রীপতি তার কিছুদিন আগে সন্ন্যাস নিয়েছে। সন্ন্যাসী জনচিত শান্ত কণ্ঠে এবং স্মিত হাস্যে সে জবাব দিয়েছিল, তোমার তো কোনো দোষ নেই সরমা। তবে মাঝে বলেন আমার স্বভাব চরিত্রে তোমার সন্দেহ এসেছিল। বলো, তোমাকে ছাড়া এমন কোন পুরুষের সঙ্গে? শ্রীপতি জবাব দিয়েছিল, ছি, মার ধারণা অত্যন্ত ভুল। সরমা কিছুটা আশান্বিত হয়ে বলেছিল, তবে টাকা পয়সা জিনিসপত্রের জন্য তোমাকে মাঝে মাঝে বিরক্ত করেছি বলেই কি? কিন্তু সে তো তোমার ছেলে মেয়েদের জন্য, তোমার সংসারের জন্য। আচ্ছা, তুমি ফিরে চলো। আমি আর কোনো কিছু যদি তোমার কাছে চাই, তুমি শুধু ফিরে চলো। শ্রীপতি তেমনি স্মিত হাস্যে বলেছিল, এ তোমার অত্যন্ত ছেলে মানুষের মতো কথা হলো সরমা। সংসারী মানুষ তো সব চাইবেই। তুমি নিশ্চিত থেকো, আমি যে সংসার ত্যাগ করেছি সে তোমার কোনো দোষে নয়, কোনো সাংসারিক কারণেও নয়। তবে তুমি এমন করে কেন চলে এলে? সে কথা বুঝবার সময় তোমার এখনো আসেনি সরমা। দুঃসহ ক্রোধে সরমার সমস্ত গা জ্বলে গেছে। বেশ তো, আমার সেই বুঝতে পারার সময় পর্যন্তই না হয় তুমি অপেক্ষা করতে। তুমি ধৈর্য হারাচ্ছ সরমা, ফিরে যাও। সংসারে কার জন্যে আর কে অপেক্ষা করতে পারে? কিন্তু কারো না কারো জন্য অপেক্ষা করা ছাড়া সমাজ আর ধর্ম কি শিখিয়েছে সরমাকে? ফিরে এসে সরমা শাশুড়ির সঙ্গে আরেক চোট ঝগড়া করেছিল। তার আর কোনো অস্ত্র নেই, শুধু জিহ্বা। আর কোনো শত্রু নেই, শুধু হেমাঙ্গিনী। কিন্তু মনে হাজার রাগ থাকলেও 24 ঘন্টার মানুষ ঝগড়া করে কাটাতে পারে না। বরং পরম শত্রু নিয়েও দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর একত্র বসবাস করতে হলে জীবনযাত্রার প্রয়োজনে তার সঙ্গেও শত্রুতা ছাড়া আরেক ধরনের সম্পর্ক গড়ে ওঠে। হেমাঙ্গিনী আর সরমার মধ্যেও তেমন একটা সম্পর্কের সূচনা দেখা যাচ্ছিল। ইতিমধ্যে দেশে খাদ্যাভাব ঘটল। অভাব যত বাড়তে লাগল, দুজনের মধ্যে ঝগড়াও তত প্রচণ্ড হয়ে উঠল। ঝাড়ের বাঁশ এবং ভিটাখাটার গাছপালা বিক্রির টাকার সঙ্গে বাপের দেয়া 10 টাকা ভাতা যোগ করেও যখন ছেলেমেয়েগুলির সামনে দুবেলা দুমুঠো ভাত দেওয়া অসম্ভব হয়ে পড়ল, তখন সরমার দৃষ্টি গেল হেমাঙ্গিনীর ওপর। কি প্রয়োজন আছে এই প্রৌঢ়া স্ত্রীলোকটির বেঁচে থাকবার? সরমার ছেলেমেয়েদের মুখের গ্রাসে ভাগ বসানো ছাড়া সংসারে বেঁচে থেকে আর কোন কাজটা করছে সে? আর যদি বাঁচবার এত সাধি থাকে, অন্য কোথাও গিয়ে বাঁচুক না। হেমাঙ্গিনীর ভগ্নিপতি আছে, বোনপো আছে, সেখানে গিয়ে কাটিয়ে আসুক না 2 মাস। সরমা এই কথা পরামর্শ ছলে হেমাঙ্গিনীকে দিন 2 বলেওছে, কিন্তু হেমাঙ্গিনী কোনো পা বাড়াবার লক্ষণ দেখা যায়নি। আরেকদিন প্রস্তাবটা তুলতেই হেমাঙ্গিনী ঝাঁঝিয়ে উঠলেন, আমি যে তোর 2 চক্ষের কাঁটা তা তো অনেকদিন থেকেই জানি। একবেলা যে 1 মুঠো হবিষ্য করি তাও তোর প্রাণে সয় না। কেন যাব অন্য কোথাও? আমি কি তোর খাই না পড়ি?
সরমা কিছু বলবার আগে জবাব দিয়েছে, কণা। সরমার বছর 10 মেয়ে। শোনো মা, ঠাকুরমার কথা শোনো। বলে এক মুঠো হবিষ্যি করি। রোজ টুরি মেপে মেপে তুমি যে আধছের করে চাল নাও, তা যেন আমরা দেখিনি। সরমা মুখ টিপে হেসেছে। তুই চুপ কর কনি। হ্যাঁ মা, সত্যি, আমি রোজ দেখি। হেমাঙ্গিনী কিছুক্ষণ বিস্ময়ে অবাক হয়ে রয়েছেন, তারপর জবাব দিয়েছেন, তা তো দেখবি। সাপের পেটে সাপ ছাড়া আর কি হবে? কথাটা মেয়েকে শিখিয়ে না দিয়ে নিজে বললেই হতো। কণার কথায় সরমা মনে মনে যে একটু লজ্জিত না হয়েছে তা নয়, কিন্তু হেমাঙ্গিনীর মিথ্যা অপবাদে সেই লজ্জা ক্রোধে রূপান্তরিত হতে সময় লাগেনি। শিখিয়ে দিয়েছি? বেশ, 1000বার শেখাবো। তোমার সহ্য হয় থাকো, না হয় চলে যাও। ছেলে মেয়েদের কিছু শেখাতে হয় না, ওরা যা দেখে তাই বলে। সেই দিনই রাত্রে আবার এই খাওয়া নিয়েই ঝগড়া বাঁধল। শোয়ার আগে হাঁড়ি কুড়ি ঝেড়ে কোত্থেকে এক মুঠো খই সংগ্রহ করে নিয়ে তাই দিয়ে জল খেতে বসেছেন হেমাঙ্গিনী। সরমা দেখে বলল, তবে যে বিকেলে বললেন খই ফুরিয়ে গেছে। খাবো খাবো বলে ছেলেটা তো কাঁদল, একটা কিছু তার হাতে দিতে পারলাম না। দিলেই হতো এক মুঠো খই তাকে। হেমাঙ্গিনী খই শুদ্ধ বাটিটা ঘরের একধার থেকে আরেক ধারে ছুঁড়ে ফেলে দিলেন। খা খা, প্রাণের স্বাদ মিটিয়ে খা। ক্ষোভে দুঃখে হেমাঙ্গিনীর ঘুম এল না। কেবলই মনে হতে লাগল, আর কেন, কিসের মায়ায় তিনি এখানে পড়ে আছেন? তার ছেলের সংসার ত্যাগ করার সঙ্গে সঙ্গে তারও তো সমস্ত বন্ধন খসে পড়েছে। তিনি না বুঝে এইসব নাতি নাতনিদের আপন মনে করে মিথ্যা মায়ায় আবদ্ধ হয়ে রয়েছেন, অথচ কেউ এরা তার নয়। এই মুহূর্তে সংসারে কারো জন্যেই কিছুমাত্র আকর্ষণ হেমাঙ্গিনী অনুভব করলেন না। বরং তার আশঙ্কা হতে লাগল, এখানে নিজের বাড়ি ঘরেই তাকে উপোস করে মরতে হবে। যেমন সরমা, তেমনি তার ছেলে মেয়ের দল। সাপের পেটে আর কতগুলি সাপ এসে জন্মেছে। ভোরে উঠে তিনি পাড়ায় বেরুলেন। সরকারদের বড়গিন্নি তারই সমবয়সী। একই বছরে বউ হয়ে এই গ্রামে তারা ঢুকেছিলেন। এ পাড়ায় তাকে হেমাঙ্গিনী একমাত্র ব্যথার ব্যথী মনে করেন, আর সবাইকে তিনি চেনেন। সাক্ষাতে বন্দনা, অসাক্ষাতে নিন্দা করতে তার জুড়ি নেই। হেমাঙ্গিনী কেঁদে বললেন, আজ 2 দিন ধরে আমার সমানে উপবাস যাচ্ছে বিশুরমা। শত্রুরা আমাকে না খাইয়ে খাইয়ে মারবে। কলকাতা থেকে বিশু দিন কয়েক আগে ছুটি নিয়ে এসেছিল বাড়ি। সমস্ত শুনে বলল, আমার কথা শুনবেন খুড়িমা? তাহলে তো একটা ব্যবস্থা হতে পারে। হেমাঙ্গিনী বললেন, শুনব বাবা, শুনব। তুই যা আমাকে করতে বলিস তাই করব। বিশু একটু ভেবে বলল, তাহলে আর দেরি নয়, চলুন আপনি আমার সঙ্গে কলকাতায়। সেখানে খিদিরপুর অঞ্চলে আমি যাদের কাজ করি তারা একটা অনাথ আশ্রম খুলেছেন। মা বাপ হারা ছোট ছোট ছেলে মেয়েদের সেখানে খেতে পড়তে দেয়া হয়। তাদের তত্ত্বাবধানের জন্য একজন খুব ভদ্র ঘরের বয়স্কা স্ত্রীলোকরা খুঁজছিলেন। আপনাকে সেখানে আমি ঠিক করে দেব। খোরাক পোশাক বাদে মাইনেও পাবেন 15-20 টাকা। আপনার কোনো ইতস্তত করবার কিছু নেই, বেশ সম্মানের কাজ। আর তাছাড়া আমি তো আছি। হেমাঙ্গিনী তৎক্ষণাৎ বললেন, তাই নিয়ে চল বাবা, এই শত্রুপুরীতে আর নয়। তবু যাওয়ার সময় চোখ দিয়ে জল বেরোল হেমাঙ্গিনীর। স্বামী শ্বশুরের ভিটে ছেড়ে এই যে নিতান্ত নিরুপায় হয়ে তাকে বেরুতে হল, এর মধ্যে পরাজয়ের অবমাননার কথা তিনি ভুলতে পারলেন না। পুত্রবধূর সঙ্গে তিনি পেরে উঠলেন না। শেষ পর্যন্ত তাকেও সে বাড়ির বার করে ছাড়ল। যাবার সময় সরমাকে বলে গেলেন, এবার মিটেছে তো মনের স্বাদ। আমার ছেলেকে ভিটা ছাড়া করেছিস, আজ আমাকেও করলি। এবার মনের সুখে থাক একেশ্বর হয়ে। যা খুশি তাই করতে পারবি, কেউ বাধা দেবে না। কিন্তু আকাশে এখনো চন্দ্র সূর্য ওঠে, তারাই সাক্ষী থাকবে। যে আশায় আমাকে তাড়ালি, সে আশায় যেন ছাই পড়ে, ছাই পড়ে, ছাই পড়ে। আজ গাড়ি ধরবার জন্য নৌকায় করে যেতে যেতে হেমাঙ্গিনীর মনে হতে লাগল, সমস্ত পৃথিবী যেন শূন্য হয়ে গেছে। কোনো আনন্দ নেই, স্বাদ নেই জীবনে। মাসখানেকের মধ্যে দুর্ভিক্ষ চরম রূপ গ্রহণ করল। চালের মন 60-70 টাকা, তাও সর্বত্র পাওয়া যায় না। ঘরে সোনা রূপা সামান্য যা অবশিষ্ট ছিল
তা বিক্রি করে কাল পর্যন্ত চলেছে। থালা ঘটি বাটি কিছু বলতে আর নেই ঘরে। তবু সরমা ভরে উঠে মাটির হাঁড়িকুড়িগুলো নেড়ে চেড়ে দেখছে মনের ভুলে কোথাও যদি কিছু থেকে থাকে। এই সময় পোস্ট অফিসের পিয়ন এসে হাঁকল, সরমাবালা দত্তের মানি অর্ডার আছে। ছেলে মেয়েগুলি কলস্বরে চেঁচিয়ে উঠল, মা মা এসো, শিগগির টাকা এসেছে। পড়ি কি মরি করে মই বেয়ে তাড়াতাড়ি নেমে এলো সরমা। বাবা টাকা পাঠিয়েছি বুঝি? না, সরমার বাবা নয়, টাকা পাঠিয়েছেন হেমাঙ্গিনী। 20 টাকা মানি অর্ডার করেছেন। টাকাটা সই করে রেখে তাড়াতাড়ি কুপনখানা নিয়ে পড়তে বসল সরমা। দেশের অবস্থার কথা হেমাঙ্গিনী শুনেছেন। অনাথ আশ্রমের একটি ছেলে রোজ তাকে খবরের কাগজ পড়ে শোনায়। তার মুখ ঠিক সরমার বড় ছেলে খোকনের মতো। সরমা আর তার ছেলেমেয়েদের কথা ভেবে চোখে ঘুম হয় না হেমাঙ্গিনীর। মাইনে পেয়েই সমস্ত টাকাটা তাদের জন্য তিনি পাঠিয়ে দিলেন। হেমাঙ্গিনীর জন্য ভাবনা নেই, তার ওখানে কোনো খরচই লাগে না। তিনি বিশুকে বলে আর কয়েকদিনের মধ্যেই আরও কিছু টাকা পাঠাবার ব্যবস্থা করবেন। সরমা যেন ছেলেপুলে নিয়ে সাবধানে থাকে, কোনো চিন্তাভাবনা যেন না করে সরমা। হেমাঙ্গিনী বেঁচে থাকতে সরমার ভয় কিসের? হেমাঙ্গিনীর এমন স্নেহ আর সহৃদয়তা সরমার কাছে অপ্রত্যাশিত। এই টাকা কয়টি না পেলে ছেলেপুলে নিয়ে উপোস করা ছাড়া আজ আর সরমার সত্যি গতি ছিল না। সমস্ত রাত আর সকাল ভাবনায় কাটাবার পর এতক্ষণে একটু নিশ্চিন্ত বোধ করল সরমা। তারপর নিরুদ্বেগ স্বস্তির মধ্যে শাশুড়ির লেখা কুপনটা আরেকবার পড়ল। পড়তে পড়তে হঠাৎ একটা লাইনে সরমার চোখ ঢেকে গেল। হেমাঙ্গিনী বেঁচে থাকতে সরমার ভয় কিসের? বুড়ি শাশুড়ি বিদেশে গিয়ে মাত্র 20 টাকার মাইনের চাকরির জোরে ঠিক পুরুষ মানুষের মতো সরমার স্বামী শ্রীপতির মতোই তাকে আজ ভরসা দিচ্ছেন। হেমাঙ্গিনী বেঁচে থাকতে সরমার ভয় কিসের? এর আগে শাশুড়ির অনেক সহজ সরল প্রশ্নের বেশ কড়া কড়া বাঁকা বাঁকা জবাব দিয়েছে সরমা, কিন্তু আজকের প্রশ্ন তাকে একেবারে নিরুত্তর করে ছেড়েছে। এর চেয়ে চলে আসুন হেমাঙ্গিনী, বাড়ি থাকুন তার নাতি নাতনি নিয়ে, নির্বিবাদে তিনি সব ভোগ করুন। সরমা আর কিছু চায় না, কেবল সেই অনাথ আশ্রমের চাকরিটি চায়। ফি মাসে এমনি করে হেমাঙ্গিনীর নামে সে টাকা পাঠাবে আর একটিমাত্র লাইন লিখবে কুপনে। সরমা বেঁচে থাকতে হেমাঙ্গিনীর ভয় কিসের? গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে আপনারা শুনছিলেন নরেন্দ্রনাথ মিত্রের লেখা রূপান্তর। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।